কতটা বড় বড় লাগছে দেখুন। রসটা খুব সুন্দরভাবে আরও রসগোল্লার মধ্যে ঢুকে গেছে। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। প্রত্যেকটাই কিন্তু একই রকম হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে একদম সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ও স্পঞ্জি রসগোল্লা। আর যে রসগোল্লাটা খেতে হবে একদম দোকানের মতো। তাই বলছি, দোকান থেকে আর রসগোল্লা কিনে খেতে হবে না। আজকের ভিডিওটা দেখার পর আশা করছি বাড়িতে প্রত্যেকেই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন, আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। গোল্লার জন্য গুঁড়ো দুধ আর রসের জন্য চিনি, আর যদি হাতে 10টা মিনিট সময় থাকে, আর তার সাথে আমি যে সহজ কয়েকটা টিপস আপনাদেরকে বলে দেবো, এই টিপসগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে একদম হুবহু দোকানের মতো রসগোল্লা আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই খুব সহজে। তবে কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করে দেখবেন না, তাহলে কোথাও কিন্তু স্কিপ করলেই হয়তো বুঝতে পারবেন না। তাই পুরোটাই কিন্তু আপনারা দেখতে থাকুন। আজকে রসগোল্লাটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তবে আপনারা চাইলে লিকুইড দুধ কিংবা গরুর দুধ দিয়েও রসগোল্লাটা বানিয়ে নিতে পারেন। তবে কি বলুন তো, প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি এই গুঁড়ো দুধটা থাকে, তো যার জন্য যখনই ইচ্ছা হবে আপনারা এই দুধ দিয়েই রসগোল্লাটা বানিয়ে নিতে পারবেন। সেই জন্যই আজকের গুঁড়ো দুধ দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। গুঁড়ো দুধটা যখন নেবেন আপনারা যে কোনো চায়ের কাপ কিংবা বাটি মেপে নিয়ে নেবেন, তাতে জল আর দুধের মাপটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। তো এখানে এই বাটিটার মাপ করে আমি পুরো 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। তো মিষ্টিটা আপনারা কতটা পরিমাণে বানাতে চাইছেন সেরকম মাপ করে কিন্তু গুঁড়ো দুধটা নিয়ে নেবেন। অর্থাৎ আমি এখানে যে পরিমাণে গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এবার এই 1 বাটি গুঁড়ো দুধের জন্য এখানে আমি দিয়ে দেব 2 বাটি জল। আর যে কড়াইতে আমি আজকে ছানাটা কাটাবো সেই কড়াইতে একদম সরাসরি দুধ আর জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই জলটা কিন্তু নর্মাল জল রয়েছে, গরম জল না, আর খুব বেশি ঠান্ডা জলও না। আরও 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনারা যে পরিমাণে গুঁড়ো দুধটা নেবেন তার ডবল পরিমাণে জলটা নিয়ে নেবেন। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। যে কোনো চামচ, খুন্তি কিংবা এরকম কিছু থাকলে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর এই কাজটা কিন্তু উনান জ্বালার আগে করলেই সুবিধা হয়। তো প্রথম থেকে আমি যেভাবেই বানাচ্ছি আপনারা ঠিক এই একই রকম পদ্ধতি ফলো করে একবার যদি বাড়িতে এই রসগোল্লা মিষ্টিটা বানান, দেখবেন একদম পারফেক্ট মিষ্টি প্রথমবারেই বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ, তবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু আপনাদের মানতে হবে। দুধটা ভালো করে গুলে নিয়েছি, এবার উনান জ্বেলেও নিয়েছি। এবার কড়াটা আমি উনানের ওপর বসিয়ে দেব। যদি আপনারা লিকুইড দুধ দিয়েও এই মিষ্টিটা বানাতে চান তাহলে কিন্তু পদ্ধতিটা একই থাকবে। আর যেহেতু গুঁড়ো দুধ একটু মোটা হয় সেজন্য খুব বেশি ফুটিয়ে কিন্তু ঘন করার দরকার নেই দুধটাকে। জাস্ট একটু ভালো করে গরম করে নেব দুধটা। দুধটা জাল দেওয়ার সময় অনবরত দুধটাকে নাড়তে হবে। আর দুধের ওপরে যে সরগুলো আসছে এই সরগুলোকে কিন্তু আবার দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে জাল দিয়ে নিতে হবে দুধটাকে। মোটামুটি ভালো করেই আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার কড়া সমেত এই দুধটাকে আমি নিচে নামিয়ে নেব। থেকে এবার ছানাটা কাটিয়ে নেব। তার জন্য এখানে আমি ভিনিগার নিয়েছি। আপনারা চাইলে পাতিলেবু রস দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন। তো এখানে আমি এই 4 চামচের মাপ করে 4 চামচ নিয়ে নেব ভিনিগার। এই ভিনিগারের সাথে একটু জল মিশিয়ে নেব। 2 চামচ দেব জল। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দুধের ওপরে আস্তে করে দিয়ে দেব। ভিনিগার মেশানো এই জলটা দিতেই মত্ত দেখুন ছানা কাটা শুরু হয়ে গেছে। তো এইভাবে আস্তে করে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে ছানাটা অটোমেটিক কেটে যাবে। দুধটাকে উনান থেকে নামিয়ে তারপরে কিন্তু এই ভিনিগারটা দেখবেন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। তো গরম দুধের মধ্যে কিন্তু, অর্থাৎ কড়াইতে যখন দুধটা ফুটবে তখন কিন্তু ভিনিগারটা দিতে যাবেন না। ছানা কাটা শুরু হয়ে গেছে, এই দেখুন
ভিনিগারটা দেওয়ার পরে আমি কিন্তু 2 মিনিট একটু বসিয়ে রেখেছিলাম কড়াটাকে, তার ফলে দেখুন কত সুন্দর ছানাটা কেটেছে। ওপরে একদম ছানা কাটার পর যে সবুজ একটা জল বেরোয় সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে। কালারটা দেখছেন এই জলটার, তাহলেই কিন্তু একদম বুঝতে হবে যে ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এবার আমি এই ছানাটাকে জল থেকে ছেঁকে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির ওপরে একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি। একদম সাদা কাপড় নিয়েছি, এতে করে ছানাটা ছাঁকতে সুবিধা হবে। তো আপনারা যে কোনো সুতির কাপড় নিয়ে নেবেন কিংবা ছাঁকনিতে করেও ছেঁকে নেবেন। এবার এই ছানা সমেত জলটাকে আমি সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কতটা ছানা হয়েছে দেখুন, বেশ অনেকটাই হয়েছে। পুরো ছানাটাই আমি কড়াই থেকে নিয়ে নিচ্ছি। এবার কাপড়টাকে এইভাবে ধরে ছানা থেকে জলটাকে আলাদা করে নেব। বেশি চাপাচাপি করা যাবে না, একটু উঁচু করে এইভাবে ধরলে খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে। ছানার জলটা আমি ছেঁকে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি একটু হালকা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দেয়া ছিল তো সেজন্য একটু ধুয়ে নিলে ভালো হবে, আর ছানাটা খুব বেশি শক্ত হয়ে যাবে না। তাই একটু নর্মাল জল দিয়ে এইভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে। ছানাটা অনেক বেশি নরম থাকবে। আবারও কিন্তু আমি এই জলটাকে ভালো করে এইভাবে ধরে ছেঁকে নেব, যেন ছানার মধ্যে কোনো রকম জল না থাকে। একদম আলতো হাতে এইভাবে চাপ দিয়ে ছানা থেকে জলটা বের করে নিতে হবে। ছানা থেকে জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা খেলানো বড় থালা নিয়েছি, থালার ওপরে ছানাটাকে নিয়ে নেব। দেখুন একদম জলটা ঝরে গেছে। আর এবার এই ছানাটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ছানার সাথে অন্য কিচ্ছু মেশাবো না, কোনো রকম উপকরণ মেশানোর এখানে দরকার নেই, শুধুমাত্র ছানা দিয়েই আজকে রসগোল্লাটা হবে। তাই ছানাটাকে হাত দিয়ে আমি ভালো করে প্রথমে ভেঙে নিচ্ছি। এবার ভেঙে নেওয়ার ফলে কি করতে হবে দেখুন, এবারে আস্তে করে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম মোলায়েম করে নিতে হবে, মসৃণ করে নিতে হবে মেখে। এবারে হাতের এই তালুর সাহায্যে আমি আস্তে আস্তে করে এরকমভাবে অল্প অল্প করে নেব আর এইভাবে মেশাতে থাকবো। ছানার মধ্যে এই যে একদম একটু ডেলা ডেলা ভাব রয়েছে, এই ভাবটা যেন না থাকে, একদম যেন মসৃণ হয়ে যায়। বেশ কয়েকবার আমি করে নেব, 3 থেকে 4 বার। ছানা যত নরম থাকবে, মসৃণ হবে, রসগোল্লাটাও কিন্তু ততটাই নরম তুলতুলে হবে, স্পঞ্জি হবে। ছানাটা মেখে মেখে আমি আগের থেকে অনেকটাই মসৃণ করে নিয়েছি। এই দেখুন এইভাবে আঙুল দিয়ে টানছি, দেখুন আর কোনো রকম দানা ভাব নেই। ছানা যেন একদম মসৃণ হয়, কোনো রকম দানা ভাব না থাকে। তো এইরকমভাবে কিন্তু একটু মেখে নিতে হবে। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একসাথে গুঁড়িয়ে একটা ডো করে নিচ্ছি। তারপরে আমি রসগোল্লার শেপে রসগোল্লাগুলো বানিয়ে নেব, অর্থাৎ গোল্লাগুলোকে বানিয়ে নেব। এবার এখান থেকে আমি অল্প অল্প করে লেচির মতো নিয়ে নেব। যেমন মাপে আপনি গোল্লাটা বানাতে চান ঠিক সেরকম মাপ করে গোল্লা বানাবেন। তবে গোল্লাগুলো খুব বেশি বড় করার দরকার নেই। এই গোল্লাগুলো রসে ফোটানোর ফলে কিন্তু আরও ডবল হয়ে যাবে, অর্থাৎ ফুলে বড় হয়ে যাবে। তো তার জন্য খুব বেশি বড় বড় করার দরকার নেই, মাঝারি সাইজ করলেই হবে। প্রথমে হাত দিয়ে এরকমভাবে সমান করে নেব, তারপর এরকম হাতের তালুর মধ্যে দিয়ে ভালো করে গোল্লার মতো গোল করে নেব। যত ভালো গোল শেপ আনা যাবে রসগোল্লাটা ততটাই কিন্তু গোল গোল হবে।
একটা গোল্লা আমার হয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা গোল্লা বানিয়ে নেব। আর এই গোল্লাটার গায়ে দেখুন কোনো রকম ফাটাফুটি এইসব কোনো দাগ নেই। যদি এখনই ফেটে যেত গোল্লাটার গোল করার সময়, তাহলে জানতে হবে এটা রসে দিলেও ফেটে যাবে। কোনো রকম দাগ নেই। এইভাবে আমি প্রত্যেকটা গোল্লা বানিয়ে নেব। সবগুলো গোল্লাই আমার বানানো হয়ে গেছে। এবার আমি এই গোল্লাগুলোকে রসে ফুটিয়ে নেব। রসগোল্লার জন্য রসটা আমি প্রথমে তৈরি করে নেব। তার জন্য যে বাটির মাপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে প্রায় 1 বাটির মতো চিনি নিয়েছি। 1 বাটি থেকে একটু কম নিয়েছি, যেহেতু বড় দানার চিনি রয়েছে সেজন্য। তো আপনারা 1 বাটি চিনি নিয়ে নেবেন। আর এই 1 বাটি চিনির জন্য 2 বাটি জল দিতে হবে। যেহেতু আমি চিনিটা একটু খালি নিয়েছিলাম বাটি থেকে, তাই জলটাও কিন্তু একটু খালি করে নেব। তো 2 বাটি জল দিয়ে দেব। রসগোল্লার জন্য রসটা একটু বেশি করেই করতে হবে, কারণ রসগোল্লাগুলো কিন্তু পুরোটাই এই রসের মধ্যে ফুটবে। তো এবার আমি জাল দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। তো এর মধ্যে কয়েকটা এলাচ আমি দিয়ে দেব। মুখটা ভেঙে দিয়েছি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনি পুরোপুরি গলে গেছে। এবার গোল্লাগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব, কারণ এই গোল্লাগুলো রসের মধ্যে দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে, মানে ভালো করেই ফোটাতে হবে। তো পুরো 10 মিনিট কিন্তু আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। আর 10 মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না, একদম ঘড়ি ধরে 10 মিনিট ফোটাতে হবে। বেশি যদি ফোটানো যায় আবার, তাহলে রসগোল্লাগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে। আর যদি ঠিকঠাকভাবে ফোটানো যায়, তাহলে রসগোল্লাগুলো অনেক বেশি নরম তুলতুলে থাকবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো 10 মিনিট জাল দিয়ে নেব। পুরো 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। আর এই 10 মিনিটের মধ্যে আমি কিন্তু একবারও ঢাকা খুলিনি। তার জন্যই কিন্তু রসগোল্লাগুলো এত সুন্দরভাবে ফুলেছে। কতটা বড় বড় লাগছে দেখুন। এবার আমি কড়া সমেত এই রসগোল্লাটাকে নামিয়ে নেব। রস সমেত রসগোল্লাটাকে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট আমি রসগোল্লাগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু আরও বেশি নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, কারণ রসটা খুব সুন্দরভাবে আরও রসগোল্লার মধ্যে ঢুকে গেছে। এবার আমি রসগোল্লাগুলোকে তুলে নিয়ে বাটিতে করে নিয়ে নিচ্ছি। প্রতিটা রসগোল্লাই কিন্তু একই রকম রয়েছে, কেউ ফেটে যায়নি, ভেঙে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। প্রত্যেকটাই কিন্তু একই রকম হয়েছে। বন্ধুরা, ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে গুঁড়ো দুধ দিয়ে কত সহজে বাড়িতে রসগোল্লা বানিয়ে নেওয়া যায়। তাহলে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের আর কোনো চিন্তা নেই। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে, এইরকম বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই মিলে খেতে পারবেন। তো একবার হলেও বাড়িতে এইরকম পদ্ধতিতে রসগোল্লা বানিয়ে দেখুন, কত সুন্দরভাবে বানানো যায়। আর খেতে তো দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই রসগোল্লা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।